সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তার জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, আমাদের এখানে এসে আরো কেজন গোলমাল করুক সেটাও আমরা চাই না। কিন্তু আমরা যে ফিলিস্তিন হতে চলছি, আমাদের এই ভূমি যে গাজা হতে চলেছে, আমরা যে ধ্বংসের অত গহ্বরে চলে যাচ্ছি, আমরা যে আমেরিকা এবং ইসরায়েলের সেই খপ্পরে পড়ে গেছি, আমাদের এই দেশ যে একটা যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে, এই কথাটা রাজনীতিবিদদের মধ্যে এই প্রথম এই কথাটা বললেন কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথাটা যদি কোনো ইসলামী নেতার মুখ দিয়ে আসতো, কোনো ওয়াজের মাহফিলের মুখ থেকে আসতো, তারা যদি বলতো যে হে ইউনুস, ওয়াজ ধরে বলতো কসম খোদার আমার শরীরের উপর দিয়ে হেঁটে যেতে হবে, আমার এই বাংলার জমিনকে আমি করিডোর হিসেবে দেব না, যেখানে আরাকান আর্মির লোকেরা যুদ্ধ করার জন্য তাদের যে রসদ, আমেরিকান রসদ, অস্ত্র, গোলা বারুদ এই বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, আর এই আরাকান আর্মিকে দমন করার জন্য এই বাংলাদেশের ভূখণ্ডে মায়ানমারের সরকার বিমান হামলা চালাবে, এটা আমরা করতে দেব না, তৌহিদি জনতা এই কাজ করতে দেবে না। এই কথাটা যদি তারা বলতেন সবার আগে ভালো হতো, কিন্তু তারা সেটা বলছেন না। তারা কি বলছেন? তারা বলছেন যে শেখ হাসিনা বলে গেছে একটা খ্রিস্টান রাষ্ট্র ওখানে প্রতিষ্ঠা হবে। তারা বলছেন না, খ্রিস্টান রাষ্ট্র দরকার নেই, ওখানে যেহেতু বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম, তো ওখানে একটা মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত মুসলিম রাষ্ট্র হতে পারে। আপনি চিন্তা করতে পারেন কি ধরনের একটা ডেঞ্জারাস গেম সেখানে হচ্ছে। আর তার বিরুদ্ধে এই প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, এটি রাজনীতিতে একটা বিস্ফোরণ, রাজনীতিতে একটি মাইল ফলক। এবং আমি মনে করি যে তার এই বক্তব্যটি ব্যক্তিগত না, বিএনপি দলীয় বক্তব্য। 2700 বছর আগে আসিরীয় আপনার পারসিকিউশনের সম্মুখীন হয়ে ইসরায়েলাইটদের যে মোট 12টা গোত্র বা ট্রাইব, তার মধ্যে 10টি হারিয়ে গেছে। তার মধ্যে একটি সেই আপনার লেভেন্ট থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে। এবং মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার, তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার, সুতরাং এই বিষয়ে তিনি যাতে আশু পদক্ষেপ গ্রহণ করেন। অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা মেয়ার ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই, তাকে পাঠিয়ে দেন আইজন। তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে এদের দাবি সঠিক, এরা আমাদের সেই বনি মানাসা যে ট্রাইবটা হারিয়ে গেছিল তাদের উত্তরসূরি বা ডিসেন্ডেন্ট বা বংশধর। তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে, ভারত যেহেতু বিষয়টা পছন্দ করবে না খুব একটা, আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে, তারা বলে থাকেন আলিয়া, অর্থাৎ ব্যাক টু রিটার্ন, ফিরে আসা। তো সেটি প্রয়োগ করে আপনার প্রায় 12,000 মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে লাজেমপাট এলাকায়, সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে আল এল ইসরায়েলের যে জাতীয় পতাকাবাহী বিমান বহর, তা দিয়ে বেন গুরিয়ন যে এয়ারপোর্ট আছে তেল আবিবে, সেখানে এসে উপনীত হন। 12,000 নেওয়ার পরে তারা ভাবলো যে বা ক্ষান্ত দেওয়া ভালো, কারণ আপনি ভালো করে জানেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই, পরিসরে ছোট একটি দেশ। তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড ইসরায়েল রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা, যেহেতু হিস্টোরিক্যালি তারা এই এলাকায় বসবাস করছে এবং সেটা ল্যান্ডলক যদি হয়, সার্ভাইভ অ্যাক্সেস দরকার। এবং সেই জন্য আমাদের বাংলাদেশের বান্দরবান, তারপর কক্সবাজার জেলা, মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি অন্তর্ভুক্ত করা না যায়, তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না। আমরা আসলে কোনটাকে অস্বীকার করবো বলেন? অস্বীকার করবেন কোনটাকে? মির্জা ফখরুলের বক্তব্য, রনির বক্তব্য, উল্টো দিকে আরেকজন সাংবাদিকের এই মন্তব্য, আপনি কোনটাকে অস্বীকার করবেন? রনির বক্তব্য, ওই সাংবাদিকের বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্য? কার বক্তব্যকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার, মানে কোনো রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া না করেই, এটার সাথে আপনার ইভেন কি জামায়াত পর্যন্ত মনে করেন সহমত না, জামায়াত পর্যন্ত এটাকে তীব্র নিন্দা জানাইছে, কারণ এতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। দেখেন, এই অন্তর্বর্তীকালে সরকার আপনার রাখাইন আর্মিদেরকে শিক্ষা করার জন্য আপনার জাতিসংঘ আর হচ্ছে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল তারা সহযোগিতা চাইছে আমাদের বাংলাদেশের উপরে। এখন ভাই
রাখাইন আর্মিদেরকে আপনারা দমন করবেন, মানে আমেরিকা দমন করব, জাতিসংঘ থেকে দমন করব, ইসরায়েল দমন করব, এটা করব সেটা করব। এখন কথা হচ্ছে ভাই, সমস্ত বোমা বারুদ, যত একটা দেশের সাথে যুদ্ধ করতে যত আপনার সামগ্রী অস্ত্র যা কিছু লাগে সমস্ত কিছু আমাদের বাংলাদেশ থেকে যাবে। নিয়ন্ত্রণ, আপনার পরিচালনা সবকিছু আমাদের বাংলাদেশের এই করিডোর থেকে হবে। তাহলে মিয়ানমার কিংবা আপনার রাখাইন যে সেনারা, তারা হামলা কোথায় করবে? তারা কি ওই আমেরিকা চায় করবে, জাতিসংঘের উপরে করবে, নাকি ইসরায়েলের উপরে করবে? বলেন, তারা তো করবে বাংলাদেশের উপরেই। তাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না? আর একটা গাজা কি আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে না? আপনি মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন? ডক্টর ইউনূস কি বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে আপনার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না? যেখানে বর্তমান গাজায় বা গাজার মাটি মুসলমানের নিরহ প্রাণের রক্তে মানে পুরো একদম দেশটা ভরে গেছে, আনাচে কানাচে কোথাও কোথাও মানে খালি নাই ভাই, রক্তের গন্ধে, তীব্র গন্ধে পুরো গাজা আজ ম্যাসাকার। আমাদের বাংলাদেশটাও কি সেই পথেই হাঁটতেছে না? এখন আরাকার আর্মিরা যদি এই আপনার কি বলে জাতিসংঘ আরাকার আর্মিদেরকে করবে, দমন করবে, অস্ত্র আপনার ফায়ারিং করবে, বম ফালাইবো, এটা ফালাইবো সেটা ফালাইবো। এখন আরাকার আর্মিরা আপনার এটাকে ডিফেন্স করার জন্য তারাও তো আমাদের বাংলাদেশের উপরে ফালাইবো রে ভাই। কারণ এটা তো বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশের সরকারের অনুমোদিত। কারণ বাংলাদেশ সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো এই জাতিসংঘ কন, ইসরায়েল কন, তারপর হচ্ছে আপনার আমেরিকা কন, তারা তো পারতো না যে বাংলাদেশের করিডোরকে নিয়ে এই দেশ থেকে ওনাদেরকে হামলা করবে। তার মানে এখানে বাংলাদেশ জড়িত। আর বাংলাদেশ জড়িত মানে কি? তারা অ্যাটাকটা পাল্টা অ্যাটাকটা আমাদের দেশের উপরেই করবে, এটা বর্তমান বোঝাই যাচ্ছে। আপনি কোনটাকে অস্বীকার করবেন বলেন? বাংলাদেশের আজকে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা আজকে নাই। আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ হুমকির মুখে। বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ, এটা কি আপনি মাস্টার গেম কি বলতে পারেন না? এটা আপনার ইসরায়েলের আরেকটা মাস্টার গেম হতে পারে, আমেরিকার আরেকটা মাস্টার গেম হতে পারে। ওই যে শুনলেনই তো যে ফার্স্টে আপনার কি যে চট্টগ্রামে, তারপর হচ্ছে কক্সবাজারে, সেন্ট মার্টিনে বা পাহাড়ি অঞ্চলে এই সমস্ত ব্যক্তিরা নাকি আপনার এই ধর্মের বিশ্বাস করে বা পালিত করে বা লালন পালন করে, তারা বর্তমানে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে, নির্ধারিত একটা গোষ্ঠী। তো এই গোষ্ঠীগুলো বর্তমানে চাচ্ছে পুনরায় তাদের একটা দেশ নির্মাণ করতে। এখন ভাই আমাদের বাংলাদেশটা যে কোথায় যাচ্ছে এটা বর্তমান কে জানে বলেন? ডক্টর ইউনূস আসলে কোন পথে হাঁটতেছে? তিনি কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে না? এই দায়ভার কে নিবে? সাধারণ জনগণের আজকে মানে কি বলবো ভাই, মানে বেঁচে থাকা মনে করেন কষ্ট হয়ে গেছে। রাতে ঘুমাতে পারবেন তো? ধরেন এক্সাম্পল, আপনি রাতে ঘুমাই রয়েছেন, ফালাইলো একটা বোমা, আপনি ঘুমের ঘরে শেষ, আপনার আশেপাশে আপনার বিবি বাচ্চা, আপনার সন্তানাদি সবাই কি ম্যাসাকার হয়ে যাবে গাজার মতো। এই জবাবদিহিতা কি করবে বলেন? কে করবে, কে বলেন? অতএব বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্টেপ ডাউন করতে হবে। বাংলাদেশের প্রতিটি জনগণকে আওয়াজ তুলতে হবে জনগণের সাধারণ জীবনের নিরাপত্তার জন্য। এই সরকারকে পদত্যাগ অবশ্যই করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে এটাকে তীব্র থেকে তীব্র আকারে একটা আন্দোলন তৈরি করে এই সরকার বা সমন্বয়ক যেই কটা আছে সব কটার হাড্ডি ভাঙতে হবে। কারণ আজকে বাংলাদেশে সার্বভৌমত্ব, বিশেষ করে ভাই বাংলাদেশ সাথে সাইডে রাখেন, একটা দেশ গঠিত হয় জনগণের কে কেন্দ্র করে। আজকে সেই জনগণে যদি জানের নিরাপত্তা না পায় তাহলে দেশ কি থাকবে? আগে তো জনগণের নিরাপত্তা, তারপরে তো দেশ। কারণ একটা দেশ বাঁচে জনগণকে কেন্দ্র করে। একটা দেশ যদি জনগণ শূন্য হয়ে যায় সেই দেশটা কি দেশ বলে আপনি গণ্য করতে পারেন? সেই দেশটাকে বলতে হবে কি মরুভূমি, তাই না? আজকে গাজার যে অবস্থা। এনিওয়ে দর্শক বন্ধুরা, তবে এটা বর্তমান বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গৃহযুদ্ধ অচিরেই হতে যাচ্ছে। এটাকে আমাদের তীব্র থেকে তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রতিবাদ জানাতে হবে। বাকিটা আপনারা কে কি মনে করতেছেন অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।